বার্ন ইউনিটের সমগ্র হাসপাতাল জুড়ে এই অবুঝ নিষ্পাপ শিশুদের হাহাকার, আত্মচিৎকার, বাহিরে তাদের গার্ডিয়ান পিতামাতাদের হাহাকার। এই কলিজার টুকরা কোথায় আছে, কেমন আছে, কি অবস্থায় আছে, তারা তো প্রতি মুহূর্তে যেতে পারছে না, সংবাদ পাচ্ছে না তার বাচ্চাটি কি অবস্থায় আছে। কত হৃদয় বিদারক দৃশ্য, বুঝতে পারছেন একবার? কত বড় ঘটনা ঘটে গিয়েছে। এখন পর্যন্ত এই বিমানের ব্ল্যাক বক্স এখনো পাওয়া যায়নি। এই ব্ল্যাক বক্সে কিন্তু রেকর্ড থাকে, পাইলট সর্বশেষ কার সাথে কথা বলেছে, কার সাহায্য সে চেয়েছে, কার নির্দেশনা সে নিয়েছে, সেই রেকর্ডগুলো কিন্তু এই ব্ল্যাক বক্সে থাকবে। আমাদের সাংবাদিক ইলিয়াস হোসাইন এই ব্যাপারটি কিন্তু সামনে নিয়ে এসেছেন। তিনি ফোন করেছেন বিমান বাহিনীর কর্মকর্তাদের, সেনাবাহিনীর কর্মকর্তাদের ব্ল্যাক বক্সের ব্যাপারে। তারা প্রাথমিকভাবে জানিয়েছে যে ব্ল্যাক বক্স ছিল না। আচ্ছা, আশ্চর্য ব্যাপার, এটা কোনো কথা হলো? একজন নতুন পাইলট, অদক্ষ পাইলট, তার মাত্র প্রশিক্ষণ শেষ হয়েছে, প্রথমবারের মতো সে ফ্লাই করবে একটা প্রশিক্ষণ বিমান নিয়ে। সেই বিমানটা কি এত ধ্বজভঙ্গ থাকবে? সেখানে ব্ল্যাক বক্স থাকবে না? তার যদি সাহায্যের প্রয়োজন হয়, সে কিভাবে সাহায্য চাইবে? সে যদি কাউকে শেষ কথা বলতে চায়, তাহলে কিভাবে বলবে? এখন সে যে কথাগুলো বলছে, সেই রেকর্ডগুলো আমরা কিভাবে পাবো? তবে সর্বশেষ আমরা আজকে জানতে পেরেছি ব্ল্যাক বক্স কোথায় আছে, সেই অনুসন্ধান চলছে। সেটা আসলেই জানা যাবে তৌফিকের পাইলটের শেষ কথা কি ছিল, পাইলট কার সাহায্য চেয়েছিলেন, কার নির্দেশনা নিয়েছিলেন। এই ব্ল্যাক বক্স যদি পাওয়া না যায়, তাহলে আমরা কি কি সন্দেহ করব, সেই কথা বলছি একটু পরেই। 9 ঘন্টা অবরুদ্ধ থাকার পর ওয়াকারের দালাল, ভারতের দালাল আসিফ নজরুল, সিআর আবরার এই ছাত্রদের ব্যারিকেড থেকে মুক্তি পেয়েছে। আমার কথা হলো, তুই হলি আইন উপদেষ্টা, তোর যাওয়ার এখানে কি দরকার ছিল? যেখানে তোর মাথা ঘামানোর দরকার মানবিক বিষয়, সেখানে মাথা ঘামাস না। এখানে গিয়ে গোলযোগ পাকিয়ে তুই কি লাভ করেছিস? কি লাভ হয়েছে? তুই কি এমন ইনফ্লুয়েন্সার যে আপনি কি এমন ইনফ্লুয়েন্সার যে তাদেরকে বললে আপনার কথা তারা শুনবে? আপনার গ্রহণযোগ্যতা নাই, কিচ্ছু নাই। আপনি সেখানে গেছেন এই পরিস্থিতি শান্ত করার জন্য। সেখানে তাকে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার গেছে। সিআর আবরার তো আরেক দালাল, ওটা পাইলে জুতা মারা দরকার। অবশ্য এই আসিফ নজরুল এবং সিআর আবরার আর প্রথম আলোর মতিউর রহমান এবং আনিসুল হক, আমার চেনা মতে এই চারটার আরও অপমান প্রাপ্য আছে এই জাতির কাছে। এরা একসময় জুতার বাড়ি খাবেই খাবে। কারণ কি জানেন? এরা সেই পুরানো রাষ্ট্রকে অপরাষ্ট্র পরিণত করার জন্য এই চারজন দায়ী। কেন দায়ী? 1990-91 সালে তারা বিএনপি যখন ক্ষমতায় আসে, তখন তারা এই প্রথম আলোর আনিসুল হক, মতিউর রহমান, আরেকটা আছে জাহানারা ইমাম, তারপরে আছে এই আসিফ নজরুল, সিআর আবরার, এরা এই রাষ্ট্রের আইনের বাইরে গিয়ে জনতার আদালত করেছিল। এই জনতার আদালতে গোলাম আজমকে ফাঁসি দিয়েছিল। আপনি বুঝতে পারেন? দেশে আইন আছে, বিচার আছে, আদালত আছে, সেখানে তারা নিজেরা উন্মুক্ত মঞ্চে বসে একজন নাগরিককে ফাঁসি দিচ্ছে। ফাঁসি আবার কার্যকরও করছে প্রতীকীভাবে। কত অসভ্য বেয়াদব হতে পারে! তাহলে তাদের কি এসবের দায় সইতে হবে না? এসবের শাস্তি কি তারা পেয়েছে? পায়নি। তাইলে প্রাকৃতিকগতভাবে পাবে। প্রাকৃতিক বিচার যখন নিয়ে আসে, ঝাঁপিয়ে পড়ে কারোর উপরে, তার কিন্তু আর নিস্তার নাই। যেমন শেখ হাসিনার প্রাকৃতিক বিচার তো শুরু হয়ে গিয়েছে। এখন কিভাবে শেষ হয় সেটি দেখার বিষয়। আপনারা স্বপ্ন দেখেন শেখ হাসিনা আসবে? প্রশ্নই আসে না, অসম্ভব। কারণ কি? তার শাস্তি তো মাত্র শুরু। আল্লাহ তাআলার শাস্তি তাকে এই দুনিয়াতেই দিবে বলে আমার মন ডাক দেয়, আমার বিশ্বাস, এবং আমি সেই দোয়াই করি। এই যে আন্দোলন হয়েছে, আসিফ নজরুলের কারণে আন্দোলন হয়েছে। সচিবালয়ে যে ছাত্ররা ঢুকেছে, মানে ছাত্রদের মুখোশ পরে ছাত্রলীগ ঢুকেছে, কারণ সেখানে এই ছাত্রদের ভিতরে ছাত্রলীগ দেখা গিয়েছে, নেতৃত্ব দিতে দেখা গিয়েছে ছাত্রলীগকে। ছাত্ররা যখন যাওয়ার জন্য প্রস্তুত, তখন এই ছাত্রলীগের লোকরা এদেরকে আবার ডেকে রেখেছে এবং বিব্রতকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছে। এখানে একটি মানবিক বিষয়, যেখানে রুহুল কবির রিজভী হাসপাতালে দেখতে গেছে ছাত্রদেরকে, সেটা পারমিট করে না, সেটা যাওয়া উচিত হয় নাই বলে সবাই বিশেষজ্ঞরা বলছে। আর সেখানে তারা আন্দোলন করতেছে। কথাটা বুঝতে পারছেন কত বড় ভয়ঙ্কর? ডাক্তার শফিকও গিয়েছে সেখানে, কিন্তু ডাক্তার শফিকের যাওয়াটা খুবই যৌক্তিক। ডাক্তার শফিক একজন ডাক্তার, সে ডাক্তারের তার কাছে আইডিয়া থাকতে পারে, দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে, এবং চিকিৎসা সংকুলানের তার হাতে সেই ক্ষমতা আছে, সুযোগ আছে। তার হাতে ইবনে সিনা হাসপাতাল আছে, তার হাতে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল আছে,
বিভিন্ন বিভাগে আছে। তারপরে তারপর ইবনে সিনা তো বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে আছে। তার হাতে পপুলার আছে, তার হাতে ওষুধ কোম্পানি আছে, ইবনে সিনা আছে, বায়োফার্মা আছে। এরা বললেই কোটি কোটি টাকার ওষুধ চলে আসবে মুহূর্তের মধ্যে। তাহলে শফিকুর রহমানের যাওয়াটা খুব স্বাভাবিক। আমি তো মনে করি এই দুর্ঘটনায় মেহেরিন চৌধুরীর পরে একজন মানবিক বীর, দল মত রাজনীতি নির্বিশেষে ডাক্তার শফিক একজন বীর হিসাবে আবির্ভূত হয়েছেন এই ঘটনায়, উত্তরার ঘটনায়। তিনি যেভাবে ঘোষণা দিয়েছেন, রক্ত লাগলে রক্ত দিব, ওষুধ লাগলে ওষুধ দিব, চিকিৎসা লাগলে চিকিৎসা দেব, টাকা লাগলে টাকা দিব, হাসপাতাল লাগলে হাসপাতাল দেব। তার হাতে যেগুলো আছে এগুলো তো আর গাল ফুলানো ঘোষণা না, এগুলা গাল ফুলানো ঘোষণা না, এগুলা তার হাতে আছে। এই ঘোষণা, এই সুন্দর ঘোষণা তারেক রহমানও দিয়েছেন, কিন্তু তারেক রহমানদের হাতে এগুলা নেই। যেখানে এই দেশের হাসপাতালে খালেদা জিয়াকে পয়জন দিয়ে শেষ করে ফেলেছে, সেখানে তারেক রহমান এই বাণীনদীর শিশুদেরকে কোথায় নেবে? এটা তো তারেক রহমানের দোষ না। তারেক রহমানের দলের লোকরা এসব উদ্যোগ নেয় নাই যে নিজস্ব হাসপাতাল থাকতে হবে, নিজস্ব মেডিসিন থাকতে হবে, এসব উদ্যোগ নেয় নাই। তো এই সুযোগ তার হাতে কম, তবুও ঘোষণা দিয়েছেন, ভালো। কর্মীদের মনোবল আসে, কর্মীদের যদি চাঁদাবাজির অভ্যাস বাদ দিয়ে মানবিকতার দিকে ঝোঁকার খেয়াল থাকে, তাহলে তারা এদিকে ঝুঁকে পড়বে। কারণ একজনও অনুদান দেওয়ার চাইতে কোটি কোটি লোক যদি অনুদানে অংশগ্রহণ করে, তাহলে সেটা আরও মানবিক হয়ে ওঠে, সহজ হয়ে ওঠে সবার জন্য। এই হলো। তবে এই যে হাসপাতালের মর্গে শিশুদের যে হৃদয় বিদারক পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য দায়ী কে? বিমান বাহিনী, সশস্ত্র বাহিনী দায়ী, ওয়াকার দায়ী, বিমান বাহিনীর প্রধান দায়ী, এরা দায়ী। ওয়াকার এখানে দেখতে গিয়েছে, লাশ গুমের একটি অভিযোগ রয়েছে, মৃতদেহ গুমের একটি অভিযোগ রয়েছে। আপনারা হয়তো বলবেন যে যারা যেসব পিতামাতা তাদের সন্তান হারিয়েছে, তারা তো বলবে যে আমাদের সন্তান মারা গিয়েছে। হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু ওয়াকারের একটি দুর্বসন্ধি আমরা জানি। ক্রিমিনালি তিনি করেছেন কোথায়? বিডিআর বিদ্রোহ নিয়ে। যারা যারা বিডিআর বিদ্রোহের বিচার চেয়েছে তাদেরকে ব্যক্তিগতভাবে ফোন করে থ্রেট দিয়েছে ডিজিএফআই তার পক্ষ থেকে, যেন এটার বিচার চাওয়া না হয়। এক মহিলা তার স্বামী হত্যার বিচার চেয়েছে, এই কারণে তার বিরুদ্ধে নগ্ন ছবি প্রচার করে তাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করেছে ওয়াকার। তো ওয়াকারকে কোনোভাবেই ভালো মনে করার কোনো কারণ নেই। সকল দায় সরকারের উপরে বা ইউনূসের উপরে চাপানোর জন্য ওয়াকার এ কাজ করে থাকতে পারে, সরকারের বিরুদ্ধে অসন্তোষ তৈরি করার জন্য। সমস্যা কি? যারা এখানে আরেকটি বিষয় আছে চমৎকার, সেটি হলো ইউনিসেফ, শিশুদের একটি জাতিসংঘের সংগঠন, ইউনাইটেড নেশন চিলড্রেন ফোর্স বা ফোরাম। তারা বলেছে এই দুর্ঘটনার ব্যাপারে, বিমান দুর্ঘটনার ব্যাপারে আপনারা শিশুদের ব্যাপারে সঠিক তথ্য প্রদান করুন। অর্থাৎ প্রথম আলো চ্যানেলে এরা যেসব তথ্য দিচ্ছে, এসব তথ্য বিশ্বস্ত না, তারা বিশ্বাস করতে পারছে না। অর্থাৎ লাশ সংক্রান্ত যেসব খবর দিচ্ছে এরা বিশ্বাস করতে পারছে না। এখানে মিথ্যা রয়েছে, দুর্বসিন্ধি রয়েছে। বিদেশি চিকিৎসক অলরেডি ডাক্তার শফিকের অনুরোধে এবং সরকারের আয়োজনে চলে আসছে, আসার পথে রয়েছে। হ্যাঁ, হেমন্তলাল সেনকে পাইলে পিটা দিবে এবং অ্যারেস্ট করা হবে, সে একজন দুর্নীতিবাজ শয়তান। এখন আরেকটি ব্যাপার হলো, চাঁদাবাজ ইস্যুতে বিএনপি কিন্তু দারুণ একটি চাপের মধ্যে পড়ে গিয়েছে। এ বিষয়ে আজকে আরেকটি ভিডিও করব। তবে ব্ল্যাক বক্সের যে প্রয়োজনীয়তা, এটা খুবই স্পষ্ট বোঝা যাচ্ছে। ব্ল্যাক বক্স এমনও তো হতে পারে শিশুদেরকে মারার জন্যই পাইলটকে পাঠিয়েছে ওয়াকার বা বিমান বাহিনীর প্রধান, এরা তো সব গোপালগঞ্জের, যাতে দেশে একটি হাসিনা মানেই হলো খুন খারাপি। এদেশের মানুষকে মারতে পারলেই সে সুস্থ থাকে, হাসি খুশি থাকে এবং ভাত বেশি খেতে পারে। এটা মতিউর রহমান রেন্টু তার আমার ফাঁসি চাই বইয়ে লিখেছে, আপনারা পড়ে দেখবেন। মানে হত্যা, খুন এসবে সে খুশি হয়। এখন এদেরকে নির্দেশ দিছে, ও আকারকে যে নির্দেশ দিছে তো মানুষ মার, তাহলে আমি তোর অন্যায়গুলো আর বলবো না, নইলে তোর সব ফাঁস করে দিব। আমার ডিজিএফআই দিয়ে, আমার গোয়েন্দা বিভাগ দিয়ে সব ফাঁস করে দিব। ও আকার বয়ে মানুষ মারার জন্য উদ্যোগ নিচ্ছে। ব্ল্যাক বক্সে তো সেই নির্দেশনাও থাকতে পারে, বলছে যে তুমি ওখানে বিমান ছেড়ে দাও আর তুমি প্যারাশুট দিয়ে নেমে যাও। এই কারণে আমরা বলবো যে ব্ল্যাক বক্স দিচ্ছে না, ব্ল্যাক বক্স আউট করা হচ্ছে না। সুতরাং সঠিক ঘটনা জানাও আমাদেরকে, সঠিক ঘটনা কি, সঠিক মৃতের সংখ্যা জানাও, নিষ্পাপ শিশুদের নিয়ে যেন ওয়াকার কোনো নোংরামি না করে, আমি সেই দাবি জানাচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।